নমস্কার, আমি ডক্টর সুমেধা দে, কনসালটেন্ট হিস্টোপ্যাথোলজিস্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি ডাক্তার। আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টস ইন ডায়াবেটিস। আমরা সবাই জানি ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ, এটা একটা লাইফস্টাইল ডিজিজ এবং এর প্রভাব আমাদের শরীরে সুদূর প্রসারী। মানে ডায়াবেটিস একটা ক্রনিক লাইফস্টাইল ডিজিজ, কিন্তু এই ডায়াবেটিস যদি আমরা বেশি দিন ধরে বহন করি, ওষুধ না খাই, লাইফস্টাইল মডিফিকেশন না করি এবং এই আমাদের শরীরে মানে অর্থাৎ ব্লাডে গ্লুকোজের লেভেল বা শর্করার মাত্রা যদি অনেক দিন ধরে বেশি থাকে, তাহলে কি হয়, আমাদের মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়। অর্থাৎ আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা অর্গ্যানের মধ্যে যে ছোট ছোট সরু সরু ব্লাড ভেসেলস আছে, সেই ব্লাড ভেসেলসের গায়ে এই অতিরিক্ত শর্করা বা গ্লুকোজ জমা হয়ে এক ধরনের মাইক্রোভাস্কুলার ড্যামেজ করে এবং সেই মাইক্রোভাস্কুলার ড্যামেজের জন্যে বিভিন্ন রকমের অর্গান আমাদের খারাপ হতে শুরু করে। যেমন আমরা সবাই জানি ডায়াবেটিসের একটা অন্যতম প্রধান লং স্ট্যান্ডিং ডায়াবেটিসের একটা অন্যতম প্রধান অর্গান যেটাকে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস এফেক্ট করে, সেটা হচ্ছে কিডনি। এবং তার থেকে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয় এবং তার জন্য ডায়ালিসিস লাগে এবং সেটা খুবই কষ্টকর একটা পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও আমরা জানি যে চোখকে ভীষণ বাজেভাবে এফেক্ট করে ডায়াবেটিস, রেটিনোপ্যাথি হয় এবং আর একটা জিনিস হচ্ছে যে পেরিফেরাল নিউরোপ্যাথি, অর্থাৎ পায়ের নার্ভসের সেন্সেশন চলে যায় এবং সেই জন্যে মানুষের যদি কখনো পা কেটে যায়, সেটা হিল হতে অনেক সময় লাগে এবং কখনো কখনো ইট এন্ডস আপ উইথ অ্যাম্পিউটেশন অলসো। কিন্তু এছাড়াও এই কিডনি, রেটিনা এবং পায়ের অ্যাম্পিউটেশন, এই তিনটে জিনিস ছাড়াও ডায়াবেটিস যদি লং স্ট্যান্ডিং থাকে এবং তার সাথে যদি আদার লাইফস্টাইল ডিজিজগুলো যেরকম হাইপারটেনশন বা হাইপোথাইরয়েডিজম, এইগুলো যদি জড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষের নিউরোভাস্কুলার ডিজিজ, স্ট্রোকের সম্ভাবনা, কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্টের রোগের সম্ভাবনা, সেগুলো কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সেই জন্যে ডায়াবেটিস আমাদের কন্ট্রোলে রাখতেই হবে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই সিডেন্টারি লাইফস্টাইল বলুন বা যে কোনো কারণেই বলুন, ডায়াবেটিস কিন্তু আমাদের মধ্যে খুব বেশি মাত্রায় বেড়ে চলেছে এবং এটা একটা এপিডেমিকের আকার নিয়েছে। তো আমি আজকে জাস্ট ডিসকাস করব কিছু পরীক্ষা, বেসিক কিছু পরীক্ষা যেটা দিয়ে আমরা ডায়াবেটিস ধরতে পারবো। তো প্রথমেই আমি চলে আসছি, আমাদের তিনটে টেস্ট হয় ডায়াবেটিসের ডিটেকশনের জন্য। সবাই জানি একটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, একটা হচ্ছে পোস্ট প্যানক্রিয়াল ব্লাড গ্লুকোজ বা পিপিবিএস, আর একটা খুব ইম্পর্ট্যান্ট টেস্ট সেটা হচ্ছে HbA1c। তো প্রথমে আমরা একটু ফাস্টিং ব্লাড গ্লুকোজ সম্বন্ধে আলোচনা করে নিই। ফাস্টিং ব্লাড গ্লুকোজ মানে হচ্ছে যে একটা সার্টেন আওয়ার অফ ফাস্টিংয়ের পর, অর্থাৎ উপোস থাকার পর আমরা আমাদের রক্তে শর্করার মাত্রা বা গ্লুকোজের মাত্রা দেখছি। সেটা যদি একটা সার্টেন রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে আমরা নিজেদেরকে নর্মাল গ্লুকোজ মেটাবলিজম হচ্ছে ধরে নেব। যদি একটা সার্টেন রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে আমরা নিজেদেরকে প্রি ডায়াবেটিক বা গ্লুকোজ ইনটলারেন্ট বা ইম্পেয়ার্ড গ্লুকোজ ফাংশন ধরবো এবং ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স ধরবো। এবং যদি একটা সার্টেন রেঞ্জের ওপরে যায়, তখন আমরা আমাদেরকে ডায়াবেটিক ধরবো। তো এই ফাস্টিং ব্লাড গ্লুকোজ কী করে করা হয়? আমরা সবাই জানি, আমরা ভোরবেলা বলা হয় যে চাটা খাবেন না, কিছু করবেন না এবং আপনারা ওই সকাল 7টা থেকে 8টার মধ্যে ব্লাডটা দিতে হয়। তো এই যে ফাস্টিংটার কিছু নিয়ম আছে। আগে বলা হতো 12 ঘন্টার ফাস্টিং, এখন রেগুলেশনসে বলা হচ্ছে 8 ঘন্টার ফাস্টিং। 8 ঘন্টা ক্যালোরি যুক্ত কোনো খাবার খাওয়া যাবে না। জল কি খেতে পারবো? হ্যাঁ, জল খেতে পারবো। তাহলে 8 ঘন্টা কোনো খাবার না খেয়ে আমাকে ব্লাডটা দিতে হবে। জল আমি তার মধ্যে খেতে পারি। এই ব্লাডটা তে আমরা আমাদের গ্লুকোজটা টেস্ট করব
এবং সেটা যদি লেস দ্যান 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ধরে নেব যে পেশেন্টের গ্লুকোজ মেটাবলিজম নর্মাল আছে। কিন্তু সেটাই যদি 100 থেকে 125-এর মধ্যে থাকে তখন কিন্তু আমি ধরব যে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আছে বা কমন কথায় প্রি ডায়াবেটিক, মানে কিন্তু যদি লাইফস্টাইল মডিফিকেশন না করে বা কোনো ক্ষেত্রে মেডিকেশনস না নেয় সেক্ষেত্রে কিন্তু এর ডায়াবেটিস ফালমিনেন্ট ডায়াবেটিস বা ফ্র্যাঙ্ক ডায়াবেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর এই ভ্যালুই যদি 125-এর উপরে মানে 126 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যায় সেটা কিন্তু পড়ে যাবে ডায়াবেটিসের রেঞ্জ। কিন্তু তার মানে একটা ফাস্টিং ব্লাড সুগার যদি আমার 126 মিলিগ্রাম পার ডেসিলিটারের ওপরে থাকে তাহলেই আমরা তাকে ডায়াবেটিস বলে দাগিয়ে দেবো না। আমি আসছি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কীভাবে আমরা হ্যান্ডেল করব সেটা বলবার জন্যে। ফাস্টিংয়ে আর একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি আগের দিন রাতের যে মিলটা খাবেন সেটা আপনার নর্মাল মিল হতে হবে। আপনি আগের দিন রাতে প্রচণ্ড সুগার যুক্ত একটা কেক, মিষ্টি, রসগোল্লা ইত্যাদি খেয়ে কিন্তু মিলটা আপনি কম্পোজ করবেন না। বা আগের দিন আপনি কোনো পার্টিতে গেছিলেন সেখানে খাওয়ার পর আপনি সকালে একটা ফাস্টিং দিয়ে দিলেন, সেটা না করাই বেটার। ইট শুড বি আ নর্মাল মিল। আপনি প্রত্যেক দিন রাত্রিবেলা বাড়িতে যা খাবার খান সেই খাবার খাওয়ার 8 ঘন্টা পরে আপনার ব্লাডটা দিলে ভালো হয়। মোর দ্যান দ্যাট ফাস্টিং ইউজ করা যেতে পারে, বাট মিনিমাম 8 আওয়ার্স অফ ফাস্টিং ইজ রিকোয়ার্ড। এবারে পিপিবিএস অর্থাৎ পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি বলছি যে আপনার মিলের 2 ঘন্টা পর। এবার অনেকে স্লো খায়, অনেকে ফাস্ট খায়, কেউ খেতে 1 ঘন্টা লাগায়, কেউ 5 মিনিটে খেয়ে নেয়। তাহলে এই 2 ঘন্টাটা আমরা কি করে স্ট্যান্ডার্ডাইজ করব? সেই জন্যে বলা হচ্ছে, এবং শুধু তাই নয়, আপনি যখনই প্রথম গ্রাসটা মুখে দিলেন তখন থেকেই কিন্তু আপনার গ্লুকোজ মেটাবলিজম শুরু হয়ে গেল। তাহলে এই 2 ঘন্টাটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মুখে যখন ফার্স্ট গ্রাসটা দিচ্ছেন সেই সময় থেকে 2 ঘন্টা, মানে আপনি 11টায় যদি আপনার খাওয়া শুরু করেন, লাঞ্চ খাওয়া শুরু করেন, তাহলে আপনি ঠিক 1টার সময় আপনার পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড গ্লুকোজ এর জন্য ব্লাড দেবেন। সেইভাবেই আপনি আপনার ফ্লেবোটমিস্টকে বলবেন, কারণ ফাস্টিং এবং পিপিবিএস করবার জন্যে আপনার ফ্লেবোটমিস্টকে আপনার বাড়িতে 2 বার আসতে হবে। একটা সকালবেলা যখন ফাস্টিং ব্লাড দিচ্ছেন এবং আরেকটা দুপুরবেলা যখন আপনি তাকে সেই টাইমটা বলে দিচ্ছেন যে আমি 1টার সময় আবার ব্লাড দেব, তাহলে সেই অনুযায়ী আপনাকে ঠিক 11টায় খাওয়া শুরু করতে হবে, তবেই কিন্তু আপনার পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড গ্লুকোজের সঠিক ভ্যালু আসবে। এইবার পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড গ্লুকোজ ভ্যালু কীরকম হওয়া উচিত? পোস্ট প্যান্ড্রিয়াল ব্লাড গ্লুকোজের ভ্যালু আমরা যেটা জেনারেলি ধরি সেটা হচ্ছে যে লেস দ্যান 140 মিলিগ্রাম পার ডেসিলিটারটাকে আমরা নর্মাল ধরি। যদি 140 থেকে 199 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকে তাহলে সেই পেশেন্ট প্রি ডায়াবেটিক, অর্থাৎ তার গ্লুকোজ মেটাবলিজম একটু ডিসফাংশনাল আছে, এবং সেটা যদি মোর দ্যান 200 হয় মিলিগ্রাম পার ডিএল, সেক্ষেত্রে কিন্তু হি অর শি উইল বি কোয়ালিফাইড অ্যাজ ডায়াবেটিক। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট টেস্টের কথা বলবো, সেটা হচ্ছে এই যে পিপিবিএস এর কথা বললাম, এটা তো আমরা একটা মিল দিয়ে করছি, মানে আমার লাঞ্চের 2 ঘন্টা বাদে, কিন্তু আমার লাঞ্চটা তো সবসময় স্ট্যান্ডার্ডাইজড নয়। আমি লাঞ্চে ভাতও খেতে পারি, রুটিও খেতে পারি, ওটস সিদ্ধও খেতে পারি, ডালিয়াও খেতে পারি। তো সেই অনুযায়ী আমার গ্লুকোজ লোডটা পড়বে। আমি যদি ভাত খাই বা 2টো কলা খেয়ে নিলাম বা লুচি তরকারি খেলাম, সেক্ষেত্রে আমার রিফাইন্ড সুগার খাওয়ার পর যে গ্লুকোজ লোড হবে সেটা আমি যদি 1 বাটি ডালিয়া খেয়ে লাঞ্চ করি তাহলে আমার সেই গ্লুকোজ লোড হবে না। তো আমার মিলটা স্ট্যান্ডার্ডাইজড মিল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে 2 আওয়ার্স পোস্ট প্যান্ড্রিয়াল, ঠিক বলা হয় না, 2 আওয়ার্স প্লাজমা গ্লুকোজ আফটার আ গ্লুকোজ লোড। সেটা কি করে করা হয় সেটা তাহলে আপনাকে ল্যাবে গিয়েই করতে হবে। সেখানে 75 গ্রাম অফ অ্যানহাইড্রাস গ্লুকোজ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে সেটা গ্লুকন-ডি পাউডার ইউজ করা হয়। 75 গ্রাম মেজার করে আপনাকে খেতে দেওয়া হবে, এবং যখন আপনি সেই জলটা খেলেন, গোলা জলটা, এবং
এটাও জিজ্ঞেস করা হয় যে সেই জলটা খাওয়ার ঠিক 2 ঘন্টা বাদে আপনাকে ওই টেস্টটা করাতে হবে। এইবারে আর একটা টেস্টের কথা বলবো, সেটা হচ্ছে HbA1c। এটাও আমরা সবাই জানি যে HbA1c একটা খুব ভালো ইন্ডিকেটর অফ আমার অ্যাভারেজ গ্লুকোজ লোড ফর লাস্ট 3 months, অন অ্যান অ্যাভারেজ লাস্ট 3 months। HbA1c টা কি জিনিস না, আমরা সবাই জানি আমাদের রেড ব্লাড সেলসের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিনের সাথে সুগার কম্বাইন করে একটা গ্লাইকেটেড হিমোগ্লোবিন বলে প্রোডাক্ট তৈরি করে, যেটা এই HbA1c মেজার করে। তো এই HbA1c ইজ আ ভেরি সেন্সিটিভ marker for our average blood glucose throughout for last 3 months। তো মানে আমরা লাস্ট 3 মান্থসে আমাদের ডায়েটারি কন্ট্রোল কীরকম ছিল, আমি খুব বিঞ্জিং করেছি কিনা, বা হঠাৎ করে আমি এই লাস্ট 3 দিন ফাস্টিং করে একদম ক্যালোরি রিচ ফুড না খেয়ে হয়তো ব্লাড দিলাম, সেক্ষেত্রে আমার ফাস্টিং গ্লুকোজ এবং পিপিবিএস হয়তো আমি খেলামই না। বা অনেক ক্ষেত্রে আপনারা একটা জিনিস নোটিস করবেন, যারা ডায়াবেটিসের ওষুধ খান তাদেরকে বলা হয় ওষুধ যেরকম নর্মাল খাচ্ছেন ওষুধ খেয়ে পিপিবিএস দিন, তো সেক্ষেত্রে অনেক সময় পিপিবিএস ফাস্টিংয়ের থেকে কম আসে। তো সেক্ষেত্রেও পেশেন্টরা প্যানিক করে যে হ্যাঁ ম্যাডাম আমাদের পিপিবিএস কেন কম হলো, পিপিবিএস তো বেশি আসার কথা, কিন্তু আপনারা ওষুধ খেয়ে দিচ্ছেন। তো এইগুলো সেই জন্য এই ফাস্টিং পিপিবিএস কোনোটাই আমি যদি ওরকমভাবে 75 গ্রাম অফ অ্যানহাইড্রাস গ্লুকোজ দিয়ে না করি, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারছি না। তো সেই জন্য HbA1c রাদার আ better indicator, sensitive indicator to indicate my average glucose level in last 3 months। তো এই HbA1c এরও কিছু কিছু ভ্যালু আছে যেগুলো আমরা দেখব, যে ভ্যালুসগুলো সে তার মধ্যে থাকলে আমরা তাকে নর্মাল, প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক ধরব। HbA1c ভ্যালু আমরা দেখব। HbA1c ভ্যালু যদি 5.7 এর নিচে থাকে সেক্ষেত্রে আমরা তাকে নর্মাল গ্লুকোজ ফাংশন ধরব। যদি 5.7 থেকে 6.4 এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা প্রি ডায়াবেটিক ধরব, এবং যদি সেটা 6.4 এর ওপরে মানে 6.5 মোর দ্যান ইকুয়াল টু 6.5 হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে ডায়াবেটিক ধরব। তো এই যে টেস্টগুলো করাচ্ছি এগুলো কিভাবে আমরা তাহলে ইন্টারপ্রেট করব, ইন্টারপ্রিটেশন তো আপনাদের বললাম যে এই ভ্যালু এলে আমরা সেটাকে সেইভাবে ধরবো, কিন্তু আমাদের এই 3টে টেস্টের মধ্যে যে কোনো 2টো টেস্টে আমাকে ডায়াবেটিক হতে হবে এবং আমার সিমটমস থাকতে হবে, যেরকম ধরুন পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিউরিয়া এবং ওয়েট লস। এগুলোর মানে কি, যে বারবার বাথরুমে যাওয়া, বারবার জল পিপাসা পাওয়া, বারবার খিদে পাওয়া এবং তার সাথে ওয়েট লস। তার সাথে যদি আমার র্যান্ডম ব্লাড গ্লুকোজ আমি করাই, সেটা যদি মোর দ্যান 200 মিলিগ্রাম পার ডেসিলিটার আসে সেটা একটা ক্রাইটেরিয়া। ফাস্টিং যদি আমার মোর দ্যান 125 আসে, পিপিবিএস যদি আমার মোর দ্যান 200 আসে, এবং HbA1c যদি আমার মোর দ্যান ইকুয়াল টু 6.5 আসে, এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যে কোনো দুটোতে যদি আমার ম্যাচ করে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে ধরতে হবে সেই পেশেন্টটা ডায়াবেটিক। এবং যদি পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস না হয় সেক্ষেত্রে আমি আর একদিন মানে অন আ ডিফারেন্ট ডে এই টেস্টগুলো আবার সব রিপিট করব, এবং যদি সেই অ্যাবনর্মালিটি পারসিস্ট করে তখন আমি তাকে স্ট্যাম্প করব অ্যাজ ডায়াবেটিক। তো মোটামুটি এইগুলোই হচ্ছে ডায়াবেটিসের ডায়াগনস্টিক টেস্টস। আপনাদের যেটা মনে রাখতে হবে যে ফাস্টিংয়ের সময় আপাতত কমিয়ে মিনিমাম 8 আওয়ার্স করা হয়েছে। ফাস্টিংয়ের সময় ওয়াটার ইজ অ্যালাউড, কোনো ক্যালোরি রিচ ফুড ইজ নট অ্যালাউড। পিপিবিএস এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে আপনার ফ্লেবোটমিস্টকে সেইভাবে টাইমিং দিতে হবে যখন আপনি খাওয়া শুরু করছেন তার ঠিক 2 ঘন্টা বাদে। এবং HbA1c এর ক্ষেত্রে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যখন খুশি ব্লাড দিতে পারেন।
এবং অনেক ক্ষেত্রে র্যান্ডাম ব্লাড গ্লুকোজ তার সাথে যদি সিমটোম্যাটিক হয় পেশেন্ট, যেটা বললাম পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া এবং ওয়েট লস থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাও একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয় ফর ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। তো এই ডায়াবেটিসের ডায়াগনোসিস আমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তার কারণ যেটা বললাম যে ডায়াবেটিস, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস নট অনলি লিডস টু এন্ড স্টেজ রেনাল ডিজিজ, ডায়ালিসিস ডিপেন্ডেন্স, রেটিনোপ্যাথি অথবা অ্যাম্পুটেশন অফ লেগস, পেরিফেরাল নিউরোপ্যাথি, এছাড়াও কার্ডিওভাস্কুলার ডিজিজ ইনক্রিজ হয়ে যায়, নিউরোভাস্কুলার ডিজিজ ইনক্রিজ হয়ে যায়, স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, ওভারঅল মরবিডিটি পেশেন্টের কিন্তু প্রচণ্ড রকম বেড়ে যায়। তাই এই সামান্য এগুলোর কোনোটারই দাম খুব বেশি নয়, HbA1c হয়তো একটু বেশি হয়, বাট ফাস্টিং আর পিপি তো অনেক সময়, ফাস্টিং গ্লুকোজ তো অনেক প্যাকেজে ফ্রিও দেওয়া হয়। তো এই খুবই ইজিলি অ্যাভেলেবেল, প্রাইসিংয়ের দিক থেকেও কম টেস্টগুলো যদি আমরা জানি এবং আমরা রেগুলার টাইম টু টাইম করাই, জাস্ট টু লুক যে আমরা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা ঠিক আছে কিনা, তাহলে কিন্তু আমরা একটা আইডিয়া পাবো যে whether I am a pre-diabetic or I am having a normal glucose function, অথবা আমি অলরেডি ডায়াবেটিক হয়ে গেছি এবং I have to seek consultation from an endocrinologist or a medicine person and to modify my lifestyle modification, exercise, dieting, এইগুলো করে আমরা কমাতে পারি, প্রি ডায়াবেটিক থেকে নর্মাল হয়ে যেতে পারি। আবার ডায়াবেটিকের ক্ষেত্রে আমাদের কিছু ওষুধ, হাইপোগ্লাইসেমিক্স বা কেউ যদি ইনসুলিন ডিপেন্ডেন্ট হন তাহলে তার ক্ষেত্রে ইনসুলিন সেটা শুরু করতে হতে পারে। তাহলে আমরা আগামী যে সময়টা আসবে আমাদের বার্ধক্যে বলুন বা আগামী যে 10-20 বছর, সেটা আমরা আরও ভালোভাবে কাটাতে পারবো। ডায়াবেটিসের টেস্ট কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, ফাস্টিং, পিপিবিএস আর HbA1c-তে। এছাড়াও আরও অনেক টেস্ট আছে, যেটা বললাম জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হতে পারে, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে C-পেপটাইড টেস্ট করা হয়, যেটা একটা ইনসুলিনের ফ্র্যাগমেন্টেড পার্ট। এছাড়াও আপনার কিডনি ফাংশনের জন্য অনেকগুলো টেস্ট আছে ডায়াবেটিসে। এছাড়া তো রেটিনোপ্যাথি চেকআপের জন্যে, পেরিফেরাল নিউরোপ্যাথি চেকআপের জন্য এবং অন্যান্য জিনিসের জন্য, যেমন মানে ধরুন ডায়াবেটিসের টেস্টের সাথে আপনার LFT, KFT এবং মানে লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল টেস্ট, এগুলো আপনাদের এবং একটা কমপ্লিট হিমোগ্রাম, এইগুলো কিন্তু করাতে হয়। সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত এই 3টে টেস্টের সম্বন্ধে বললাম, এবং আপনাদের যদি এই 3টে টেস্ট রিগার্ডিং কোনো কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট বক্সে পোস্ট করতে পারেন এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ল্যাব মেডিসিনের টপিক নিয়ে। আমি ডেফিনেটলি আসবো এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং দ্যাট, আমি ডেফিনেটলি আমার সাধ্য মতো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।